অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমির ইউটিউব চ্যানেলে আজকে একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি আমার লার্নেড অ্যাডভোকেট ফ্রেন্ডসদের জন্য। সম্প্রতি মিনিস্ট্রি অফ রেলওয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিতে কিছু পোস্টার রিক্রুটমেন্টের ব্যাপারে নোটিফিকেশন দিয়েছে থ্রু সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিস CEN নাম্বার 07/2024। এই এমপ্লয়মেন্ট নোটিশের মাধ্যমে বেশ কিছু পোস্টের রিক্রুটমেন্টের ব্যাপারে নোটিফিকেশান দিয়েছে। আজকের ভিডিওতে আমি সেখানে শুধুমাত্র লিগ্যাল পোস্ট যেগুলো রয়েছে সেগুলো থেকে আমরা ডিসকাস করব যে কোন কোন পোস্টের জন্য কতগুলো পোস্ট রয়েছে এবং তার ডিটেলস সিলেবাস কী রয়েছে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, এক্সাম প্যাটার্ন কী রয়েছে, এক্সামের টেন্টেটিভ ডেট কী রয়েছে, সেই সমস্ত বিষয় আমি ডিসকাস করব। তো আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আমার লার্নেড অ্যাডভোকেট ফ্রেন্ডসদের জন্য। আমি একটু বিস্তারিতভাবে জিনিসগুলোকে বোঝানোর চেষ্টা করছি এবং আমি দেখানোরও চেষ্টা করছি। তো মিনিস্ট্রি অফ রেলওয়ে সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিস CEN নাম্বার 07/2024 খুব ইম্পর্টেন্ট। এই অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশনের মাধ্যমে মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিজে বেশ কিছু পোস্ট বের করেছে, সেই পোস্টগুলোর ব্যাপারে আমি ডিসকাস করব। সবার প্রথমে যে পোস্টটা রয়েছে দ্যাট ইজ চিফ ল অ্যাসিস্ট্যান্ট, খুব ইম্পর্টেন্ট। চিফ ল অ্যাসিস্ট্যান্টের লাস্ট রিক্রুটমেন্ট আজ থেকে 5 বছর আগে 2019 সালে CEN 03/2019 এই অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে বেরিয়েছিল। আবার 5 বছর পরে এই অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে চিফ ল অ্যাসিস্ট্যান্টের। রেলওয়ে বিভিন্ন RRB বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এই পরীক্ষাগুলো নিয়ে থাকে। আজকে সবকটা যে কটা RRB রয়েছে প্রত্যেকটা RRBর যে ভ্যাকেন্সি ডিটেলস আমি সেখানে দেখাবো এবং আমাদের কলকাতা RRBতে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেই ব্যাপারেও কিন্তু আমি ডিটেলসে আজকে দেখাবো। এই চিফ ল অ্যাসিস্ট্যান্টের যে পোস্টটা বেরিয়েছে সেটা পে লেভেল 7-এ পাওয়া যাবে। ইনিশিয়াল স্যালারি যেটা আছে 44,900, এর সাথে বিভিন্ন অ্যালায়েন্সেসগুলোকে অ্যাড করা থাকবে। এজ যারা 18 থেকে 43 বছর বয়সের মধ্যে রয়েছে তারা এই পরীক্ষাটা দিতে পারবে। টোটাল অল ওভার ইন্ডিয়াতে টোটাল 54টা ভ্যাকেন্সি এবং RRB ওয়াইজ বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ওয়াইজ কতগুলো ভ্যাকেন্সি কোন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে রয়েছে আন্ডারে সেগুলো আমি ডিটেলসে কিন্তু আজকে এই ভিডিওতে দেখাবো। এছাড়া যেটা রয়েছে পাবলিক প্রসিকিউটর, এই পাবলিক প্রসিকিউটরে যেটা রয়েছে সেই পাবলিক প্রসিকিউটরে টোটাল হচ্ছে এখানে 20টা ভ্যাকেন্সি রয়েছে। তো পাবলিক প্রসিকিউটরে 20টা ভ্যাকেন্সি রয়েছে এবং এজ 18 থেকে 35 এই বয়সের যারা রয়েছে তারা এই পরীক্ষাটা দিতে পারবে। এবং এছাড়া আর কি কোয়ালিফিকেশনস লাগবে, কতগুলো এক্সপিরিয়েন্স লাগবে, নাকি ফ্রেশার্স পরীক্ষা দিতে পারবে সেই ব্যাপারেও বলবো। এবং ইন্টারেস্টিংলি আর একটা ভ্যাকেন্সি দিয়েছে সেটা স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর। এটা কিন্তু ফ্রেশার্সদের জন্য। স্টাফ এবং ওয়েলফেয়ার ইন্সপেক্টর যেটা রয়েছে এটা কিন্তু পে লেভেল 6 35,400, এর সাথে অ্যালাউন্সেস অ্যাড হবে। 18 থেকে 36 বছর বয়সের মধ্যে যারা রয়েছে তারা এই পরীক্ষাটা দিতে পারবে এবং টোটাল ভ্যাকেন্সি রয়েছে 59, টোটাল ভ্যাকেন্সি কিন্তু 59। তাহলে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড যে পরীক্ষাগুলো নেবে ল রিলেটেড যে 3টে পোস্ট রয়েছে সেই 3টে পোস্টের মধ্যে টোটাল 133টা ভ্যাকেন্সি রয়েছে এবং এই 133টা ভ্যাকেন্সিতে কোন RRB ওয়াইজ কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, জেনারেল ক্যাটাগরিতে কতগুলো, SC বা ST ক্যাটাগরিতে কতগুলো, EWS ক্যাটাগরিতে কতগুলো, পুরো ডিটেলসটাই কিন্তু আজকের ভিডিওতে থাকবে। তার সাথে আজকের ভিডিও শেষে আমি দেখাবো যে এর পুরো ডিটেলস কি কি সিলেবাস রয়েছে। সিলেবাস একটা ওভারঅল থাকে, তার সাথে সাথে এবং ডিটেলস সিলেবাসটাও দেবো যে কোন টপিক থেকে লয়ের কোন টপিক থেকে কতগুলো করে কোশ্চেন্স থাকবে এবং টেন্টেটিভ কোন টাইমে পরীক্ষা হতে পারে, সমস্ত ডিটেলসটাই কিন্তু আজকের ভিডিওর মধ্যে থাকবে। আচ্ছা, এরপরে ইম্পর্টেন্ট কিছু ডেটসের ব্যাপারে বলবো। ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন, এই ফর্ম ফিল আপটা কবে থেকে শুরু হচ্ছে না অলরেডি শুরু হয়ে গেছে। 7/1/2025 মঙ্গলবার থেকে কিন্তু এই ফর্ম ফিল আপটা অলরেডি আরম্ভ হয়ে গেছে। ফর্ম ফিল আপটা কতদিন পর্যন্ত চলবে? ক্লোজিং ডেট অ্যান্ড টাইম ফর অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশনস 6/2/2025, ফেব্রুয়ারি 6 তারিখ পর্যন্ত, তার মানে বৃহস্পতিবার পড়ছে 6/2/2025 পর্যন্ত এই ফর্ম ফিল আপটা চলবে। যদি কোনো স্টুডেন্ট ফর্ম ফিল আপ করার পর টাকা পেমেন্ট করতে চায় সেক্ষেত্রে 7/2/2025, 8/2/2025 এই শুক্রবার এবং সেটা শনিবার থাকবে। 7/2/2025 এবং 8/2/2025 এই দুটো তারিখে তারা পেমেন্টটা করতে পারবে। পরবর্তীতে ফর্ম ফিল আপের মধ্যে যদি কিছু কারেকশনসের ব্যাপার থেকে থাকে সেই কারেকশনসটা তারা কখন মডিফিকেশন যদি করতে চায় সেটা কখন করতে পারবে? 9/2/2025 থেকে 18/2/2025 এই সময়ের মধ্যে মডিফিকেশনের একটা অপশানস রয়েছে। অ্যাডমিট কার্ড কবে থেকে দেওয়া
দেওয়া হবে, এটা এখনো পর্যন্ত নোটিফাই করেনি, পরবর্তীতে নোটিফাই করলে আমাদের ইউটিউব চ্যানেলে সেটা আমরা জানিয়ে দেব। কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সিবিটি মোডে পরীক্ষা হবে, কম্পিউটার বেস একটি টেস্ট হবে স্টেজ 1, সেটা অক্টোবর থেকে ডিসেম্বর এই সময়সীমার মধ্যে হবে। তাহলে এই যে ইনফরমেশনসটা আমরা দেখাচ্ছি এখানে অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে পরীক্ষা হবে, সেটা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে বার্ষিক যে পরীক্ষা অ্যানুয়াল যে পরীক্ষার যে সূচি আছে সেখান থেকে নিয়ে কিন্তু দেখাচ্ছি। ভিডিওর শেষে আমি সেই ওদের অ্যাডভার্টাইজমেন্টও আমি দেখিয়ে দেবো যে কোথায় সেটা দেওয়া রয়েছে। অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে সিবিটি এক্সাম যেটা ডেট ফার্স্ট স্টেজের এই পিরিয়ডের মধ্যে হতে পারে। এবার আমি দেখানোর চেষ্টা করব যে প্রত্যেকটা আরআরবি ওয়াইজ প্রত্যেকটা আরআরবিতে কোন লিগ্যাল পোস্টের জন্য কতগুলো ভ্যাকেন্সি আছে সেটাকে আমি একটু ডিটেলসে আমি দেখানোর চেষ্টা করব। এখন ফার্স্ট যেটা আমি দেখাবো ব্যাঙ্গালোর, আরআরবি ব্যাঙ্গালোরের মধ্যে প্রথম কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেটাকে আমি দেখানোর চেষ্টা করব। আরআরবি ব্যাঙ্গালোরের চিফ ল অ্যাসিস্ট্যান্ট যে পোস্টটা রয়েছে সেখানে সাউথ ওয়েস্টার্ন রেলওয়েতে আনরিজার্ভ ক্যাটাগরিতে একটি ভ্যাকেন্সি রয়েছে, এসটিতে একটি ভ্যাকেন্সি রয়েছে, টোটাল কিন্তু দুটো ভ্যাকেন্সি রয়েছে। এছাড়া পাবলিক প্রসিকিউটরের জন্য কিন্তু কোনো ভ্যাকেন্সি ব্যাঙ্গালোর আরআরবিতে কিন্তু নেই। ব্যাঙ্গালোরে কিন্তু স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর যেটা রয়েছে সেটার জন্য আনরিজার্ভ ক্যাটাগরিতে একটা ভ্যাকেন্সি রয়েছে এবং টোটাল একটাই ভ্যাকেন্সি রয়েছে। তাহলে আমরা আরআরবি যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ব্যাঙ্গালোর সেখানে আমরা দেখতে পেলাম যে চিফ ল অ্যাসিস্ট্যান্টের জন্য টোটাল দুটো ভ্যাকেন্সি রয়েছে, তার মধ্যে আনরিজার্ভ ক্যাটাগরিতে একটা ভ্যাকেন্সি, এসটি ক্যাটাগরিতে একটা ভ্যাকেন্সি রয়েছে এবং স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টরের জন্য আনরিজার্ভ ক্যাটাগরিতে একটা এবং টোটাল সেটা একটা, তার মানে টোটাল তিনটা ভ্যাকেন্সি আমরা দেখতে পেলাম চিফ ল অ্যাসিস্ট্যান্ট এবং স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টরকে নিয়ে ব্যাঙ্গালোর আরআরবিতে। এবার আমরা পরবর্তী যে আরআরবি আছে সেখানে দেখার চেষ্টা করব যে সেখানে টোটাল কতগুলো ভ্যাকেন্সি রয়েছে আমাদের লিগ্যাল পোস্ট থেকে। এমনটা কখনো কখনো দেখা যায় যে ওয়েস্ট বেঙ্গলের অনেক স্টুডেন্ট আছে আমাদের কলকাতা আরআরবি থেকে পরীক্ষা না দিয়ে অন্যান্য আরআরবি থেকেও পরীক্ষা দেয় যেখানে ভ্যাকেন্সি বেশি রয়েছে। সেই কারণে আমরা দেখানোর চেষ্টা করছি যে কোন আরআরবিতে কতগুলো লিগ্যাল পোস্টের ভ্যাকেন্সি রয়েছে যাতে স্টুডেন্টরা তাদের নিজেদের পছন্দ মতো আরআরবিতে পরীক্ষার জন্য আবেদন করতে পারে। এবার যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে ভোপাল, আরআরবি ভোপাল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ভোপালে কতগুলো পোস্ট রয়েছে। চিফ ল অ্যাসিস্ট্যান্ট যেটা রয়েছে, চিফ ল অ্যাসিস্ট্যান্টে ভোপাল আরআরবিতে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য একটা ভ্যাকেন্সি রয়েছে, এসসি ক্যাটাগরির জন্য একটা ভ্যাকেন্সি রয়েছে, ইডব্লিউএস ইকোনমিক্যাল উইকার সেকশন যারা আছে তাদের জন্য একটা ভ্যাকেন্সি রয়েছে। টোটাল চিফ ল অ্যাসিস্ট্যান্টের ভোপাল আরআরবিতে টোটাল তিনটা ভ্যাকেন্সি রয়েছে। পাবলিক প্রসিকিউটরে এখানে কোনো ভ্যাকেন্সি নেই। আবার আরআরবি ভোপালে স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টরের জন্য ওয়েস্টার্ন যে রেলওয়ে রয়েছে সেখানে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে। এই টোটাল একটি ভ্যাকেন্সি রয়েছে আরআরবি ভোপালের জন্য আমাদের স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টরের পোস্টের জন্য। তাহলে আমরা ভোপাল যে আরআরবি রয়েছে সেখান থেকে আমরা দেখতে পেলাম চিফ ল অ্যাসিস্ট্যান্টের জন্য টোটাল তিনটে, স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টরের জন্য টোটাল একটি ভ্যাকেন্সি রয়েছে। পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করব যে ভুবনেশ্বর, এই ভুবনেশ্বর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সেখানে চিফ ল অ্যাসিস্ট্যান্ট ইস্ট কোস্ট রেলওয়ের আন্ডারে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য একটা ভ্যাকেন্সি রয়েছে, ওবিসি এনসিএল নন ক্রিমি লেয়ার ওবিসি ক্যাটাগরিতে একটা ভ্যাকেন্সি রয়েছে। টোটাল চিফ ল অ্যাসিস্ট্যান্টের জন্য দুটো ভ্যাকেন্সি রয়েছে আমাদের ভুবনেশ্বর আরআরবিতে। পাবলিক প্রসিকিউটরের জন্য এখানে কোনো ভ্যাকেন্সি নেই। এবার আমরা দেখার চেষ্টা করব ইস্ট কোস্ট রেলওয়ে ভুবনেশ্বর আরআরবিতে স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টরের জন্য টোটাল কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। আনরিজার্ভ ক্যাটাগরির জন্য দুটো ভ্যাকেন্সি রয়েছে, এসসি ক্যাটাগরিতে একটি ভ্যাকেন্সি রয়েছে, টোটাল তিনটা ভ্যাকেন্সি রয়েছে। তাহলে লিগ্যাল পোস্ট ভুবনেশ্বর আরআরবিতে টোটাল চিফ ল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য দুটো ভ্যাকেন্সি রয়েছে, স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টরের জন্য টোটাল তিনটা ভ্যাকেন্সি রয়েছে। এবার আমরা দেখার চেষ্টা করব আরআরবি বিলাসপুরে টোটাল কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। চিফ ল অ্যাসিস্ট্যান্টের জন্য আনরিজার্ভ ক্যাটাগরিতে দুটো ভ্যাকেন্সি রয়েছে, ইডব্লিউএস বা ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে, টোটাল তিনখানা ভ্যাকেন্সি রয়েছে চিফ ল অ্যাসিস্ট্যান্টের। আর বিলাসপুরে পাবলিক প্রসিকিউটরের জন্য আনরিজার্ভ ক্যাটাগরিতে দুটো ভ্যাকেন্সি রয়েছে। এছাড়া বিলাসপুরে স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টরের জন্য আনরিজার্ভ ক্যাটাগরিতে চারটা ভ্যাকেন্সি রয়েছে, শিডিউল্ড কাস্ট শিডিউল্ড ট্রাইবের জন্য একটা ভ্যাকেন্সি রয়েছে, টোটাল হচ্ছে 5টা ভ্যাকেন্সি রয়েছে। তাহলে আমরা দেখতে পেলাম যে বিলাসপুরে ল রিলেটেড যে তিনটা ভ্যাকেন্সি, তিনটের কোনোটা না কোনোটাতে কিন্তু এখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। চিফ ল অ্যাসিস্ট্যান্টের জন্য দুটো ভ্যাকেন্সি, আনরিজার্ভ ক্যাটাগরিতে ইডব্লিউএস এ একটা ভ্যাকেন্সি, টোটাল কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা তিনটা ভ্যাকেন্সি আছে। এবার আমরা বিলাসপুরে পাবলিক প্রসিকিউটর দেখতে পেলাম যে আনরিজার্ভ ক্যাটাগরিতে দুটো ভ্যাকেন্সি আছে, আর স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টরের জন্য এখানে আনরিজার্ভ ক্যাটাগরিতে চারটে, এসটি ক্যাটাগরিতে একটা, মানে টোটাল 5টা ভ্যাকেন্সি আছে। এবার আমরা দেখার চেষ্টা করব চেন্নাই
চেন্নাই আরআরবি চেন্নাই বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড চেন্নাই, এখানে চিফ ল অ্যাসিস্ট্যান্টের জন্য টোটাল কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমরা যে আনরিজার্ভ ক্যাটাগরিতে দুটো ভ্যাকেন্সি আছে, এসসি ক্যাটাগরিতে একটি ভ্যাকেন্সি আছে, ওবিসি এনসিএল নন ক্রিমি লেয়ার এখানে আছে একটি ভ্যাকেন্সি। তাহলে টোটাল দুটি, একটি আর একটি, টোটাল 4টি ভ্যাকেন্সি রয়েছে চেন্নাইয়ের চিফ ল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য। চেন্নাইয়ের চিফ ল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য টোটাল 4টা ভ্যাকেন্সির মধ্যে আনরিজার্ভ ক্যাটাগরিতে দুটি, এসসি ক্যাটাগরিতে একটি, ওবিসি এনসিএল নন ক্রিমিনাল এই ভ্যাকেন্সিতে একটা রয়েছে। এছাড়া চেন্নাইতে পাবলিক প্রসিকিউটর যেটা রয়েছে, সে পাবলিক প্রসিকিউটর পোস্টের জন্য আনরিজার্ভ ক্যাটাগরিতে 7টা ভ্যাকেন্সি রয়েছে, অনেকটাই বেশি ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরিতে। এসসি ক্যাটাগরিতে রয়েছে দুটো ভ্যাকেন্সি, এসটি ক্যাটাগরিতে রয়েছে একটি ভ্যাকেন্সি, ওবিসি এনসিএল এ রয়েছে একটি ভ্যাকেন্সি, ইডব্লিউএস এ রয়েছে একটি ভ্যাকেন্সি। টোটাল 12টা ভ্যাকেন্সি রয়েছে পাবলিক প্রসিকিউটরের জন্য চেন্নাই আরআরবিতে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড চেন্নাইয়ে পাবলিক প্রসিকিউটর পোস্টের জন্য আনরিজার্ভ ক্যাটাগরিতে 7টা ভ্যাকেন্সি, এসসি ক্যাটাগরিতে দুটি ভ্যাকেন্সি, এসটি ক্যাটাগরিতে একটি ভ্যাকেন্সি, ওবিসি এনসিএল একটি ভ্যাকেন্সি, ইডব্লিউএস একটি ভ্যাকেন্সি। টোটাল 12টা ভ্যাকেন্সি রয়েছে পাবলিক প্রসিকিউটর পরীক্ষার জন্য। এবার আমরা দেখে নেব স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টরের জন্য চেন্নাই আরআরবিতে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। সেখানে দেখতে পাচ্ছি আনরিজার্ভ ক্যাটাগরিতে একটি ভ্যাকেন্সি, এসসি ক্যাটাগরিতে একটি ভ্যাকেন্সি, এসটি, ওবিসি এবং ইডব্লিউএস এ কোনো ভ্যাকেন্সি নেই, নীল। টোটাল ভ্যাকেন্সির সংখ্যা হচ্ছে দুটো। তাহলে আমরা চেন্নাই আরআরবি থেকে আমরা দেখতে পেলাম চিফ ল অ্যাসিস্ট্যান্ট, পাবলিক প্রসিকিউটর, স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টরের কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। চিফ ল অ্যাসিস্ট্যান্ট থেকে টোটাল 4টা ভ্যাকেন্সি, পাবলিক প্রসিকিউটর থেকে 12টা ভ্যাকেন্সি, স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর থেকে দুটো ভ্যাকেন্সি। বেশ ভালোই ভ্যাকেন্সি রয়েছে চেন্নাই আরআরবি থেকে। এবার আমরা পরবর্তী যে আরআরবি আছে সেখানে দেখার চেষ্টা করব যে কতগুলো ভ্যাকেন্সি লিগ্যাল পোস্ট থেকে এসেছে। এবার আমরা দেখতে চাইবো আরআরবি মুম্বাই, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড মুম্বাইয়ে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে লিগ্যাল পোস্ট থেকে, এটা আমরা দেখার চেষ্টা করব। এখানেও দেখা যাচ্ছে যে বেশ অনেকগুলো করে ভ্যাকেন্সি রয়েছে, যেমন চিফ ল অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য আনরিজার্ভ ক্যাটাগরিতে 10খানা ভ্যাকেন্সি রয়েছে, যেটা কিনা অনেকটাই বেশি ভ্যাকেন্সি অন্যান্য আরআরবি গুলোর তুলনায়। তাহলে আনরিজার্ভ ক্যাটাগরিতে চিফ ল অ্যাসিস্ট্যান্টের জন্য মুম্বাই আরআরবিতে 10খানা ভ্যাকেন্সি রয়েছে। ওবিসি এনসিএল নন ক্রিমিলিয়ার ওবিসি ক্যাটাগরিতে একটি ভ্যাকেন্সি রয়েছে। আদার ব্যাকওয়ার্ড ক্লাসে নন ক্রিমিস লেয়ারে যারা রয়েছে তাদের জন্য একটি ভ্যাকেন্সি। টোটাল ভ্যাকেন্সির সংখ্যা কিন্তু 11টা। তাহলে মুম্বাই আরআরবি থেকে আমরা দেখতে পেলাম যে চিফ ল অ্যাসিস্ট্যান্টের টোটাল ভ্যাকেন্সির সংখ্যা 11, তার মধ্যে 10টা রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে আর একটি রয়েছে ওবিসি ক্যাটাগরি থেকে। এবার আমরা দেখতে চাইবো যে মুম্বাইয়ের চিফ ল অ্যাসিস্ট্যান্টের ওয়েস্টার্ন রেলওয়ে থেকে, আগেরটা আমরা দেখেছিলাম সেন্ট্রাল রেলওয়ে থেকে, এবার ওয়েস্টার্ন রেলওয়ে থেকে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। মানে চিফ ল অ্যাসিস্ট্যান্টের জন্য মুম্বাইতে দুটো আলাদা আলাদা জোনের ভাগ করা আছে রেলের, একটা হচ্ছে সেন্ট্রাল রেলওয়ে আর একটা হচ্ছে ওয়েস্টার্ন রেলওয়ে। তাহলে সেই সেন্ট্রাল রেলওয়ে থেকে আমরা দেখতে পেলাম আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 10টা, ওবিসি এনসিএল থেকে একটা, টোটাল 11টা। এবার ওয়েস্টার্ন রেলওয়ে থেকে দেখতে চাইবো আমরা আনরিজার্ভ ক্যাটাগরি থেকে একটি, এসসি থেকে একটি, ওবিসি থেকে একটি, এখানে আরো 3টে কিন্তু পোস্ট রয়েছে। তাহলে মুম্বাই আরআরবি থেকে যে চিফ ল অ্যাসিস্ট্যান্ট পোস্ট বেরিয়েছে সেখানে সেন্ট্রাল রেলওয়ে এবং ওয়েস্টার্ন রেলওয়ে দুটো জোনের মধ্যে টোটাল কিন্তু 14টা, 11 এবং 13, টোটাল 14টা পোস্ট রয়েছে চিফ ল অ্যাসিস্ট্যান্টের, যেটা কিন্তু অন্যান্য আরআরবির তুলনায় অনেক অনেক বেশি। এবার আমরা দেখানোর চেষ্টা করব যে পাবলিক প্রসিকিউটরের কতগুলো পোস্ট রয়েছে ওয়েস্টার্ন রেলওয়েজের মধ্যে মুম্বাই আরআরবিতে। সেখানে দেখতে পাচ্ছি যে আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে 3টে আছে, এসসি ক্যাটাগরির মধ্যে একটা রয়েছে, টোটাল 4টে পাবলিক প্রসিকিউটরের পোস্ট রয়েছে মুম্বাই আরআরবির ওয়েস্টার্ন রেলওয়েজে। এবার আমরা দেখার চেষ্টা করব আরআরবি মুম্বাইয়ের স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর এই পোস্টের জন্য ওয়েস্টার্ন রেলওয়েজে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। আনরিজার্ভ ক্যাটাগরির জন্য দুটো ভ্যাকেন্সি, এসসির জন্য একটি ভ্যাকেন্সি, ওবিসি এনসিএল এর জন্য একটি ভ্যাকেন্সি। টোটাল 4টে ভ্যাকেন্সি রয়েছে স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টরের জন্য। তাহলে তুলনামূলকভাবে অন্যান্য আরআরবির সাথে যদি আমরা দেখি সেখানে মুম্বাই আরআরবিতে কিন্তু লিগ্যাল পোস্ট কিন্তু বেশ অনেকখানি বেরিয়েছে এবং আমাদের যারা কম্পিটিটিভ পরীক্ষার্থী রয়েছে, যারা আমাদের পরীক্ষা দিতে ইচ্ছুক, যারা যে সমস্ত লার্নেড অ্যাডভোকেটরা পরীক্ষা দিতে চাইছে তারা চাইলে মুম্বাই আরআরবি থেকেও কিন্তু অনেকে পরীক্ষা দিতে পারে। সেই কারণে আমরা ডিটেলসে দেখানোর চেষ্টা করলাম যে সেন্ট্রাল রেলওয়েজের চিফ ল অ্যাসিস্ট্যান্ট পোস্ট মুম্বাই থেকে কিন্তু 11টা পোস্ট রয়েছে, ওয়েস্টার্ন রেলওয়েজে কিন্তু এখানে 3টে পোস্ট রয়েছে, পাবলিক প্রসিকিউটরের জন্য ওয়েস্টার্ন রেলওয়েজে 4টে পোস্ট রয়েছে, স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টরের জন্য এখানে টোটাল 4টে পোস্ট রয়েছে। তাহলে টোটাল যদি আমরা এখানে দেখতে চাই 11 3 14, 14 4 18, 18 4 কিন্তু 22, টোটাল 22টা লিগ্যাল পোস্ট রয়েছে মুম্বাই আরআরবি থেকে। এবার আমরা অন্যান্য যে সমস্ত আরআরবি গুলো রয়েছে সেগুলো থেকে আমরা দেখতে চাইবো যে লিগ্যালের কতগুলো পোস্ট রয়েছে। নেক্সট আমাদের আছে পাটনা।
পাটনা আরআরবি থেকে টোটাল কতগুলো পোস্ট রয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করব। চিফ ল অ্যাসিস্ট্যান্টের জন্য ইস্ট সেন্ট্রাল রেলওয়ে থেকে পাটনাতে আনরিজার্ভ ক্যাটাগরিতে 4টে পোস্ট রয়েছে, এসসিতে রয়েছে 1টি পোস্ট, টোটাল পোস্ট সংখ্যা কিন্তু 5টা। তাহলে পাটনা যে আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড পাটনা, সেখানে চিফ ল অ্যাসিস্ট্যান্টের জন্য টোটাল 5টা পোস্ট, তার মধ্যে দেখা যাচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরিতে 4টে, এসসি ক্যাটাগরিতে 1টা, টোটাল 5টা পোস্ট। পাবলিক প্রসিকিউটরের কোনো পোস্ট পাটনা আরআরবিতে নেই। এবার আমরা স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর যেটা রয়েছে সেই পোস্ট আমরা দেখার চেষ্টা করব। টোটাল 2টো পোস্ট রয়েছে এবং সেই দুটোই কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরি থেকে, এছাড়া কিন্তু অন্য কোনো পোস্ট পাটনা আরআরবি থেকে কিন্তু আর নেই। এবার আমরা নেক্সট যে আরআরবি আছে সেটাকে দেখার চেষ্টা করব। এবার দেখব প্রয়াগরাজ আরআরবি, প্রয়াগরাজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড প্রয়াগরাজের টোটাল চিফ ল অ্যাসিস্ট্যান্ট যেটা রয়েছে সেটা নর্থ সেন্ট্রাল রেলওয়ে থেকে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 2টো রয়েছে, ওবিসি এনসিএল থেকে 1টা আছে, ইডব্লিউএস ক্যাটাগরি থেকে 1টা, টোটাল ভ্যাকেন্সি কিন্তু 4টে। পাবলিক প্রসিকিউটরের কোনো ভ্যাকেন্সি নেই, কিন্তু প্রয়াগরাজের স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টরের জন্য নর্থ সেন্ট্রাল রেলওয়ের আন্ডারে আনরিজার্ভ ক্যাটাগরিতে 4টা ভ্যাকেন্সি আছে, ওবিসি থেকে 1টা ভ্যাকেন্সি। এখানে কিন্তু বেশ অনেকগুলো ভ্যাকেন্সি আছে স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টরে, তবে টোটাল 5খানা ভ্যাকেন্সি এখানে রয়েছে। চিফ ল অ্যাসিস্ট্যান্ট থেকে টোটাল 4টা ভ্যাকেন্সি, আর হচ্ছে স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর থেকে টোটাল 5টা ভ্যাকেন্সি এখানে আমরা দেখতে পাচ্ছি। পরবর্তী সেকেন্দ্রাবাদ আরআরবি সেকেন্দ্রাবাদ থেকে দেখতে পাচ্ছি চিফ ল অ্যাসিস্ট্যান্টের জন্য আনরিজার্ভ ক্যাটাগরিতে 2টো রয়েছে, এসসি ক্যাটাগরিতে 1টা রয়েছে, ওবিসি এনসিএল 1টা আছে, ইডব্লিউএস ক্যাটাগরি থেকে 1টা আছে, টোটাল 5খানা পোস্ট রয়েছে চিফ ল অ্যাসিস্ট্যান্টের জন্য। পাবলিক প্রসিকিউটরের জন্য এখানে কোনো ভ্যাকেন্সি নেই, কিন্তু স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টরের জন্য 2টো ভ্যাকেন্সি, তার মধ্যে একটা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরি, একটা হচ্ছে এসসি ক্যাটাগরি। এটা আরআরবি সেকেন্দ্রাবাদের আমরা দেখালাম। এবার আমরা দেখানোর চেষ্টা করব আহমেদাবাদে কিন্তু পাবলিক প্রসিকিউটর আর চিফ অ্যাসিস্ট্যান্টের কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই। এখানে শুধুমাত্র আনরিজার্ভ ক্যাটাগরিতে 2টো স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর আর ওবিসি এনসিএল ক্যাটাগরিতে 1টি পোস্ট, তবে টোটাল 3টে ভ্যাকেন্সি রয়েছে স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর এই পোস্টের জন্য। এবার আমরা দেখানোর চেষ্টা করব আরআরবি আজমের। এই আরআরবি আজমেরেও কিন্তু পাবলিক প্রসিকিউটর এবং চিফ ল অ্যাসিস্ট্যান্টের জন্য কোনো ভ্যাকেন্সি নেই। এখানে শুধুমাত্র স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টরের জন্য আনরিজার্ভ ক্যাটাগরিতে 1টি ভ্যাকেন্সি রয়েছে, এটা ব্যতীত কিন্তু অন্য কোনো ভ্যাকেন্সি এখানে নেই। নেক্সট আমরা দেখানোর চেষ্টা করব চণ্ডীগড়। এই চণ্ডীগড়েও কিন্তু চিফ ল অ্যাসিস্ট্যান্ট এবং পাবলিক প্রসিকিউটরের জন্য কোনো ভ্যাকেন্সি নেই। এখানে শুধুমাত্র স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টরের জন্য এসসি ক্যাটাগরি এবং ইডব্লিউএস ক্যাটাগরিতে 1টি করে ভ্যাকেন্সি রয়েছে এবং টোটাল ভ্যাকেন্সির সংখ্যা কিন্তু এখানে 2, তার মধ্যে 1টি এসসি ক্যাটাগরি, 1টি হচ্ছে ইডব্লিউএস ক্যাটাগরি। এছাড়া কিন্তু পাবলিক প্রসিকিউটর এবং চিফ ল অ্যাসিস্ট্যান্টের কোনো ভ্যাকেন্সি এখানে নেই। এবার আমরা গোরখপুর আরআরবি গোরখপুর আমরা সেখানে দেখার চেষ্টা করব। এখানে স্টাফ এবং ওয়েলফেয়ার ইন্সপেক্টরের আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 3টা ভ্যাকেন্সি আছে, ওবিসি এনসিএল ক্যাটাগরি থেকে 1টি ভ্যাকেন্সি, টোটাল কিন্তু 4টে ভ্যাকেন্সি রয়েছে। চিফ ল অ্যাসিস্ট্যান্ট এবং পাবলিক প্রসিকিউটরে কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই। এবার গুয়াহাটিতেও কিন্তু একই রকম ভাবে স্টাফ এবং ওয়েলফেয়ার ইন্সপেক্টরের জন্য আনরিজার্ভ ক্যাটাগরিতে কিন্তু টোটাল 5টা ভ্যাকেন্সি রয়েছে। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোনের মাধ্যমে রিক্রুটমেন্ট যে বোর্ড আছে আমাদের গুয়াহাটি, তারা আনরিজার্ভ ক্যাটাগরিতে 5টা ভ্যাকেন্সি রেখেছে। এই টোটাল 5টা ভ্যাকেন্সি কিন্তু এখানে আছে। জম্মু এবং শ্রীনগরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আনরিজার্ভ ক্যাটাগরিতে এখানে 1টি, আর নিচে দেখতে পাচ্ছি আমরা 2টি রয়েছে। টোটাল কিন্তু এই 3টা ভ্যাকেন্সি রয়েছে জম্মু এবং শ্রীনগর যে আমাদের আরআরবি রয়েছে, সেই জম্মু শ্রীনগর আরআরবি থেকে টোটাল 3টে আমরা দেখতে পাচ্ছি স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টরে কিন্তু পোস্ট রয়েছে। এবার যেটা খুব ইম্পর্টেন্ট, আমাদের কলকাতা আরআরবি ওয়েস্ট বেঙ্গলে যেটা রয়েছে টোটাল ভ্যাকেন্সির সঙ্গে কিন্তু দেখা যাচ্ছে অনেক রয়েছে। যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের লার্নেড অ্যাডভোকেট বন্ধুরা রয়েছে তোমাদের জন্য কিন্তু এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এখানেই কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু আমাদের কলকাতা আরআরবি থেকে কিন্তু পরীক্ষার জন্য কিন্তু ফর্ম ফিল আপ করে থাকে। সেই জন্য যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখেছো এই পোর্শনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি এখানে পুরো ক্যাটাগরি ওয়াইজ দেখানোর চেষ্টা করব যে ইস্টার্ন রেলওয়ে এবং সাউথ ইস্টার্ন রেলওয়েতে কলকাতা আরআরবি থেকে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, এসসির জন্য আনরিজার্ভ ক্যাটাগরি কতগুলো রয়েছে, এসসি এসটি ওবিসি ইডব্লিউএস টোটাল ভ্যাকেন্সির সংখ্যা আমি দেখানোর চেষ্টা করব। তাহলে আরআরবি কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার জন্য যে চিফ ল অ্যাসিস্ট্যান্টের পোস্ট রয়েছে, যারা ওয়েস্ট বেঙ্গলের যারা আমাদের লার্নেড অ্যাডভোকেটস রয়েছে তাদের জন্য ইস্টার্ন রেলওয়েতে চিফ ল অ্যাসিস্ট্যান্টের জন্য পোস্ট রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরিতে 1টি, এসসি ক্যাটাগরিতে 1টি, এসটি ক্যাটাগরিতে 1টি, ওবিসি এনসিএল আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস যারা নন ক্রিমিলিয়ারে রয়েছে তাদের 2টি, ইডব্লিউএস থেকে কোনো ভ্যাকেন্সি নেই। টোটাল ভ্যাকেন্সি কিন্তু 5টা। তাহলে চিফ ল অ্যাসিস্ট্যান্টের জন্য আরআরবি কলকাতার ইস্টার্ন রেলওয়ে থেকে 5খানা ভ্যাকেন্সি, তার মধ্যে আনরিজার্ভ
জেনারেল ক্যাটাগরির জন্য একটি, এসসি ক্যাটাগরির জন্য একটি, এসটি ক্যাটাগরির জন্য একটি, ওবিসি এনসিএল এর জন্য দুটি, টোটাল 5টা ভ্যাকেন্সি এখানে আছে। এবার আমরা দেখতে চাইবো যে সাউথ ইস্টার্ন রেলওয়ের জন্য কলকাতা আরআরবিতে চিফ ল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য কতগুলি ভ্যাকেন্সি রয়েছে। জেনারেল ক্যাটাগরির জন্য 3খানা ভ্যাকেন্সি রয়েছে, যেটা অনেকটাই বেশি। এখানে এসটি ক্যাটাগরি আর ওবিসি ক্যাটাগরির জন্য 3টে রয়েছে, কিন্তু এসসি এসটি ক্যাটাগরির জন্য কোনো ভ্যাকেন্সি নেই। ওবিসি এনসিএল এর জন্য 3খানা ভ্যাকেন্সি রয়েছে, আর ইডব্লিউএস ক্যাটাগরির জন্য একটি, টোটাল 7টা ভ্যাকেন্সি রয়েছে। তাহলে আমরা দেখতে পেলাম ইস্টার্ন এবং সাউথ ইস্টার্ন রেলওয়ে মিলে কলকাতা আরআরবিতে টোটাল 12টা ভ্যাকেন্সি রয়েছে চিফ ল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য। তার মধ্যে দেখতে পেলাম 4টে রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরিতে। তাহলে আনরিজার্ভ ক্যাটাগরিতে যে সমস্ত ভাই বোন পরীক্ষা দিতে চাও বা লার্নেড অ্যাডভোকেট ফ্রেন্ডরা পরীক্ষা দিতে চাও, তাদের জন্য 4টে ভ্যাকেন্সি রয়েছে টোটাল আনরিজার্ভ ক্যাটাগরি থেকে। এসসি থেকে একটি, এসটি থেকে একটি, ওবিসি যারা নন ক্রিমিলিয়ারে রয়েছে তাদের জন্য 5টা ভ্যাকেন্সি, ইডব্লিউএস থেকে একটি ভ্যাকেন্সি, আর টোটাল ভ্যাকেন্সির সংখ্যা তাহলে টোটাল কিন্তু 12টা। এটা কিন্তু অনেকটাই ভ্যাকেন্সি, গতবারের তুলনায় ভ্যাকেন্সি অনেকটা বেড়েছে, সেটাই কিন্তু তুলনামূলকভাবে দেখা যাচ্ছে। এবার আমরা দেখার চেষ্টা করব যে পাবলিক প্রসিকিউটরের জন্য সাউথ ইস্টার্ন রেলওয়ে থেকে কলকাতাতে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, মাত্র 2টো ভ্যাকেন্সি। এসটি ক্যাটাগরির জন্য একটি এবং ইডব্লিউএস ক্যাটাগরির জন্য একটি। তাহলে এখানে টোটাল 2টো যে ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে পাবলিক প্রসিকিউটরের জন্য। এখন একটু বলে রাখি, এরপরে আমরা দেখানোর চেষ্টা করব যে পাবলিক প্রসিকিউটর বা চিফ ল অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য কিন্তু একটু এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে। চিফ ল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য কত এক্সপিরিয়েন্সের প্রয়োজন রয়েছে আর পাবলিক প্রসিকিউটরের জন্য কত এক্সপিরিয়েন্সের প্রয়োজন রয়েছে ঠিক পরবর্তী দিয়ে আমি জানানোর চেষ্টা করব। কিন্তু এই স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টরের জন্য কিন্তু কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। যে সমস্ত লার্নেড অ্যাডভোকেটসরা ফ্রেশার্স রিসেন্টলি পাস আউট করেছে, এআইবি পাস করেছে, তারা কিন্তু এই পরীক্ষা দেওয়ার জন্য এলিজেবল। এই পরীক্ষাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই পরীক্ষাটা কিন্তু সেই সমস্ত ফ্রেশার্স লার্নেড অ্যাডভোকেটদের জন্য খুব ইম্পর্টেন্ট। তাই এই ভিডিওটা তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেককে দেখতে হবে। আনরিজার্ভ যে ক্যাটাগরি রয়েছে, আনরিজার্ভ ক্যাটাগরিতে ইস্টার্ন রেলওয়েতে ফ্রেশার্স যারা অ্যাডভোকেটস রয়েছে তাদের জন্য স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টরের জন্য 4খানা ভ্যাকেন্সি রয়েছে, 4খানা ভ্যাকেন্সি। সাউথ এসসি ক্যাটাগরিতে রয়েছে একটি ভ্যাকেন্সি, এসটি ক্যাটাগরিতে রয়েছে একটি ভ্যাকেন্সি, ওবিসি এনসিএল এ রয়েছে 3টে ভ্যাকেন্সি, ইডব্লিউএস এ রয়েছে একটি ভ্যাকেন্সি। টোটাল 10টা ভ্যাকেন্সি রয়েছে, যেটা অন্যান্য আরআরবির তুলনায় অনেকটাই বেশি রয়েছে কলকাতা আরআরবি ইস্টার্ন রেলওয়েতে স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টরে। এবার আমি দেখানোর চেষ্টা করব সাউথ ইস্টার্ন রেলওয়েতে স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টরের জন্য এলএলবি পোস্টে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। আনরিজার্ভ ক্যাটাগরিতে 3টে ভ্যাকেন্সি রয়েছে, এসসি ক্যাটাগরিতে একটি ভ্যাকেন্সি রয়েছে, এসটি ক্যাটাগরিতে একটি ভ্যাকেন্সি রয়েছে, ওবিসি ক্যাটাগরিতে একটি ভ্যাকেন্সি রয়েছে, ইডব্লিউএস এ কোনো নেই, তাও কিন্তু 6টা টোটালে ভ্যাকেন্সি হয়ে গেল। তার মানে আমরা দেখতে পেলাম যে ইস্টার্ন এবং সাউথ ইস্টার্ন রেলওয়ে মিলিয়ে টোটাল 16টা ভ্যাকেন্সি রয়েছে স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর পোস্টের জন্য। যারা এলএলবি গ্র্যাজুয়েট, যেখানে কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, যারা ফ্রেশার্স, তারা কিন্তু এটার জন্য প্রিপারেশন নিতে পারবে। এটার প্রিপারেশন কীভাবে নিতে হবে, এর মধ্যে সিলেবাস কী কী রয়েছে, সেই সিলেবাসের ডিটেল সিলেবাস কী রয়েছে সেটা কিন্তু আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব, এবং পরবর্তী ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে চিফ ল অ্যাসিস্ট্যান্ট যে পরীক্ষা প্রিভিয়াসলি হয়েছিল বিভিন্ন আরআরবিতে, তাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার কী ছিল, সেই কোশ্চেন পেপার আমি কালেক্ট করেছি আমাদের ইউটিউব চ্যানেলে। পরবর্তীতে আমরা সেটা দেখাবো, এবং তাদের অ্যান্সারগুলো কী ছিল সেই অ্যান্সার সহ আমি দেখানোর চেষ্টা করব। অ্যান্সারগুলো সহ আমি দেখানোর চেষ্টা করব, যাতে প্রিপারেশন নিতে আমার লার্নেড অ্যাডভোকেটসদের যাতে একটু সুবিধা হয়, সেইটাই কিন্তু আমাদের এই অ্যাক্সিস লিগ্যাল একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি হেল্প করার চেষ্টা করব। কোন বইগুলো পড়লে ভালো হয়, কীভাবে প্রিপারেশন নিতে হবে, তার সম্বন্ধে কিন্তু একটা আমি ধারণা দেওয়ার চেষ্টা করব। সেটা আমার একান্ত নিজস্ব মতামত, প্রত্যেকে এইটা শুনতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। প্রত্যেকের স্ট্র্যাটেজি এক এক রকম থেকে থাকে। আমি যেভাবে প্রিপারেশন নিয়েছিলাম, আমি যেভাবে পড়াশোনা করি, আমি সেটার ক্ষেত্রেই কিন্তু এখানে দেখানোর আমি চেষ্টা করব। তাহলে আমরা দেখতে পেলাম যে কলকাতা আরআরবি থেকে চিফ ল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য সাউথ ইস্টার্ন রেলওয়ে এবং ইস্টার্ন রেলওয়ে মিলিয়ে টোটাল 12টা ভ্যাকেন্সি রয়েছে। পাবলিক প্রসিকিউটরের জন্য 2টো ভ্যাকেন্সি আছে। স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টরের জন্য ইস্টার্ন এবং সাউথ ইস্টার্ন মিলিয়ে টোটাল 16টা ভ্যাকেন্সি রয়েছে। হিউজ ভ্যাকেন্সি রয়েছে এলএলবি গ্র্যাজুয়েটসদের জন্য, যারা ফ্রেশার্স এবং যারা এক্সপিরিয়েন্স তাদের জন্য। এটা কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি বলা যেতে পারে, কারণ 5 বছর অন্তর এই পরীক্ষাটা হয়ে থেকে লাস্ট 2019 সালে হয়েছিল, আবার এই 2024 সালে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, যেটা অক্টোবর থেকে ডিসেম্বর এই পিরিয়ডের মধ্যে সিবিটি ফার্স্ট স্টেজের পরীক্ষা হতে পারে। এবং সেই পরীক্ষার ডিটেল সিলেবাস কি আছে এবার আমরা সেটার দিকে যাব, কিন্তু যাওয়ার আগে পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাসটা আমরা যেটা আছে ওভারঅল একটা সিলেবাস আমি দেখানোর চেষ্টা করছি, যেটা আরআরবি
যে আমাদের যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড যেটা প্রকাশ করেছে সেই পরীক্ষার সিলেবাসের মধ্যে কি রয়েছে, প্রফেশনাল অ্যাবিলিটি আমাদের লিগ্যাল যে সাবজেক্টগুলো আছে সেখান থেকে 50টা মতো কোশ্চেন্স আসতে পারে। কোন সাবজেক্ট থেকে কতগুলো কোশ্চেন্স আসবে আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। টোটাল 50টা কোশ্চেন আসবে, টোটাল মার্কস থাকবে 50। আর জেনারেল অ্যাওয়ারনেস থেকে কতগুলো থাকবে, টোটাল 15টা কোশ্চেন্স থাকবে 15 মার্কসের জন্য। এছাড়া থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, এই পোর্শন থেকে 15টা কোশ্চেন্স থাকবে 15 মার্কসের জন্য। ম্যাথামেটিক্স এখান থেকে 10টা কোশ্চেন্স থাকবে 10 মার্কস। এছাড়া থাকবে জেনারেল সায়েন্স, এই জেনারেল যে সায়েন্স আছে এখান থেকে টোটাল 10টা কোশ্চেন্স থাকবে, ম্যাক্সিমাম মার্কস থাকবে 10। তাহলে টোটাল আমরা দেখতে পেলাম 100 কোশ্চেন্স থাকবে 100 মার্কসের জন্য। তার মানে প্রত্যেকটা কোশ্চেনের একটি করে মার্কস থাকবে। তাহলে 100টা কোশ্চেনের 100 নাম্বার, প্রত্যেকটার 1 নাম্বার করে মার্কস থাকবে। তাহলে টোটাল প্রফেশনাল অ্যাবিলিটি থেকে 50টা কোশ্চেন্স, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 15টা কোশ্চেন্স, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 15টা কোশ্চেন্স, ম্যাথামেটিক্স থেকে 10টা কোশ্চেন্স, জেনারেল সায়েন্স থেকে 10টা কোশ্চেন্স। প্রফেশনাল অ্যাবিলিটি লিগ্যাল যে পোস্ট আছে সে লিগ্যাল যে আমাদের 3টে পোস্ট আছে, চিফ ল অ্যাসিস্ট্যান্ট, পাবলিক প্রসিকিউটর, স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর, প্রত্যেকটার আলাদা আলাদা সিলেবাস রয়েছে। প্রফেশনাল অ্যাবিলিটি সে আলাদা আলাদা সিলেবাস ইন ডিটেলস কিন্তু আজকের ভিডিওতে কিন্তু দেখাবো। ভিডিওটা একটু লেন্দি হবে, কিন্তু ভিডিওতে যে টাইমটা স্পেন্ড করবে সেটা একটা কোয়ালিটি টাইম নিজের ফিউচারের জন্য। যারা অ্যাসপিরেন্টস রয়েছে, যে সমস্ত লার্নেড অ্যাডভোকেটরা পরীক্ষা দিতে ইচ্ছুক বা প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ এখানে প্রফেশনাল অ্যাবিলিটি যে 50 নম্বরে যে আসবে, 3টে যে আমি পোস্টের কথা বললাম, 3টে পোস্টের আলাদা আলাদা সিলেবাস আছে, সেটা কিন্তু আজকের ভিডিওতে দেখাবো। জেনারেল যে অ্যাওয়ারনেস রয়েছে 15 নম্বরের, তারও কিন্তু সেপারেট সিলেবাস রয়েছে। জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং এর যে সিলেবাস রয়েছে ডিটেলসে, ম্যাথামেটিক্স এবং জেনারেল সায়েন্সের যে ডিটেল সিলেবাস, সবগুলো কিন্তু আজকের ভিডিওতে কিন্তু আমরা দেখাবো স্টেপ বাই স্টেপ। এবার আমি যেটা দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে যে প্রত্যেকটা কোশ্চেন্সে 1 নাম্বার করে থাকবে, কিন্তু আরআরবি কিন্তু এখানে একটা ডিসক্লেমার দিয়ে রেখেছে। কি ডিসক্লেমার দিয়ে রেখেছে? আরআরবি ডিসক্লেমার এখানে দিয়ে রেখেছে যে আরআরবি এখানে তার একটা ডিসক্লেমার দিয়ে দিয়েছে। আরআরবি ডিসক্লেমার দিয়েছে যে ইচ the section wise distribution given in the above table is only indicative and there may be some variations in the actual question paper। তাহলে আরআরবি ডিসক্লেমার দিয়ে বলে দিচ্ছে এই যে টেবিলের মধ্যে কোশ্চেনের যে ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে এটা শুধুমাত্র ইন্ডিকেটিভ ইন নেচার। আরআরবির কাছে ক্ষমতা রয়েছে অ্যাকচুয়াল কোশ্চেন পেপারে সেখানে কিছু পরিবর্তন হতে পারে, এবং দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অ্যান্ড 1/3 মার্কস শ্যাল বি ডিডাক্টেড ফর ইচ রং অ্যান্সার। একটা ভুলের জন্য কিন্তু 1/3 মার্কস কেটে নেওয়া হবে, এবং যে এখানে কোশ্চেনের যে মার্কসের যে ভ্যারিয়েশনস দেওয়া আছে এটা কিন্তু চেঞ্জেসও হতে পারে, সেটা ডিসক্লেমার দিয়ে আরআরবি কিন্তু বলে দিয়েছে। এবার আমরা দেখব মিনিমাম পার্সেন্টেজ অফ মার্কস এলিজিবল করতে গেলে কতগুলো পেতে হবে। আনরিজার্ভ বা জেনারেল ক্যাটাগরিকে মিনিমাম 40% মার্কস পেতে হবে নেক্সট স্টেজে যাওয়ার জন্য। ইডাব্লিউএস কে 40%, ওবিসি যারা আছে নন ক্রিমিলিয়ার তাদের 30%, এসসি 30%, এসটি 25% মাত্র মার্কস পেলে পরবর্তী ক্যাটাগরিতে স্টেজের পরীক্ষার জন্য এলিজিবল হতে পারে, এবং সেটা কাট অফ কত যাবে তার উপরে, কিন্তু মিনিমামটা এখানে বলে দিল এত পার্সেন্ট মার্কস না পেলে সে কিন্তু পরের স্টেপের জন্য এলিজিবল নয়। কতগুলো স্টেজে এক্সাম হবে সেটাও কিন্তু এখানে বলে দিয়েছে যে প্রথমে একটা সিবিটি মোডে বা কম্পিউটার বেসড টেস্ট একটা হবে, তার পরবর্তীতে একটা পারফরমেন্স টেস্ট বা একটা ইন্টারভিউ হতে পারে, ডকুমেন্ট ভেরিফিকেশনস, মেডিকেল এক্সামিনেশনস হবে, তারপরে কিন্তু চাকরি হয়ে যাবে। এই পরীক্ষার ফর্ম ফিল আপ করার জন্য যারা ওবিসি বা আনরিজার্ভ বা ইডাব্লিউএস ক্যাটাগরি রয়েছে মাত্র 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করা যাবে, কিন্তু 400 টাকা কিন্তু আবার রিফান্ড করে দেবে আফটার ফার্স্ট স্টেজ এক্সাম। যে সমস্ত আনরিজার্ভ ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি, ইডাব্লিউএস ক্যাটাগরির ভাই বোনেরা পরীক্ষা দেবে তারা 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করলেও ফার্স্ট স্টেজের পরীক্ষার পরে 400 টাকা রিফান্ড করে দেওয়া হবে। একই রকমভাবে যারা এসসি, এসটি, পিএইচ এবং সমস্ত ফিমেল যে সমস্ত ক্যান্ডিডেটস পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করবে 250 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে, কিন্তু ফার্স্ট স্টেজের পরীক্ষার পরে সেই 250 টাকাটা পুরোটা আবার রিফান্ড করে দেবে। তার মানে এসসি, এসটি, পিএইচ এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য পরীক্ষার ফর্ম ফিল আপ ধরতে গেলে কিছুই না, 250 টাকাটা প্রথমে ফিল আপ করার সময় দিলেও ফার্স্ট
স্টেজের পরীক্ষার পরে সেটা আবার রিটার্ন হয়ে যাবে। এবার কিন্তু আমরা পেমেন্টের যে অপশানস ইউপিআই এর মাধ্যমে দেওয়া যেতে পারে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং এর মাধ্যমে পরীক্ষার ফর্ম ফিল আপটা করা যেতে পারে। এবার আমরা দেখানোর চেষ্টা করব যে চিফ ল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য ডিটেলস যে এডুকেশনাল যে কোয়ালিফিকেশনস, মানে মিনিমাম যে এডুকেশনাল কোয়ালিফিকেশনসের প্রয়োজন রয়েছে সেটা আমরা এখানে কিন্তু দেখানোর চেষ্টা করব। এতক্ষণ তো আমি বলে এসেছিলাম যে তিনটে লিগাল পোস্ট, কিন্তু লিগাল পোস্টের মধ্যে কিছু এক্সপিরিয়েন্সেরও প্রয়োজন রয়েছে। এ ইউনিভার্সিটি ডিগ্রি ইন ল উইথ 3 ইয়ার্স স্ট্যান্ডিং প্র্যাকটিস অ্যাজ এ প্লিডার অ্যাজ বার। তাহলে আমরা দেখতে পেলাম যে চিফ ল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য কোনো লার্নেড অ্যাডভোকেট ফ্রেন্ড যদি আবেদন করতে হয় তাকে কমপক্ষে 3 বছরের স্ট্যান্ডিং প্র্যাকটিস অ্যাজ এ প্লিডার অ্যাট বার তার এক্সপিরিয়েন্সটা থাকতে হবে। 3 বছর প্র্যাকটিসিং তার যে এক্সপিরিয়েন্স থাকলে তবেই কিন্তু সে পরীক্ষার জন্য এলিজেবল হবে বা ফর্ম ফিল আপ করতে পারবে। তাহলে চিফ ল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য যে কোনো আরআরবিতে কেউ অ্যাপ্লাই করতে গেলে তার 3 বছরের কিন্তু প্র্যাকটিসিং এক্সপিরিয়েন্স থাকবে। এই প্র্যাকটিসিং এক্সপিরিয়েন্সটা কাউন্ট হয় এআইবি পরীক্ষার পাস করার পর থেকে। যখন কোনো লার্নেড ফ্রেন্ড কোনো বারে নিজের নামটাকে এনরোল করে থাকে, কোনো বারে যখন মেম্বারশিপ নিয়ে থাকে, তারপর থেকে কিন্তু এই প্র্যাকটিসিং যে এক্সপিরিয়েন্সটা কাউন্টিং করা হয় এবং বার থেকেই তাকে সার্টিফিকেট দেওয়া হয় প্র্যাকটিসিংয়ের। তো এই জন্য 3 বছর কিন্তু প্র্যাকটিসের জন্য তাদের প্রয়োজন আছে। এছাড়া যদি কোনো রেলওয়ে এমপ্লয়িজ সার্ভ করে থাকে, ল গ্র্যাজুয়েট হিসেবে যদি সে থেকে থাকে, তাহলেও কিন্তু এই পোস্টের জন্য সে এলিজেবল, কিন্তু তাকে অ্যাটলিস্ট 5 বছর কিন্তু রেলওয়ের কোনো ব্রাঞ্চে অ্যাডমিনিস্ট্রেশনে তাকে কাজ করতে হবে। এছাড়াও ডাইরেক্ট রিক্রুটমেন্টের জন্য রেলওয়ে ম্যাজিস্ট্রেটদের কিছু ব্যাপার আছে, সেটা আমাদের এখানে প্রযোজ্য নয়। শুধু আমরা দেখতে চাইবো আমার যারা লার্নেড ফ্রেন্ড রয়েছে, যাদের 3 বছরের প্র্যাকটিসিং এক্সপিরিয়েন্স রয়েছে, তারা কিন্তু এই পোস্টের জন্য এলিজেবল, মানে চিফ ল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য। এবার আমরা দেখার চেষ্টা করব যে পাবলিক প্রসিকিউটর এই পোস্টের জন্য কি প্রয়োজন রয়েছে। পাবলিক প্রসিকিউটর এই পোস্টের জন্য যে সমস্ত লার্নেড ফ্রেন্ডরা আবেদন করতে চায় তাদের বলা আছে গ্র্যাজুয়েট উইথ ব্যাচেলর ডিগ্রি ইন ল ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড উইথ 5 ইয়ার্স স্ট্যান্ডিং অ্যাজ অ্যান অ্যাডভোকেট। তাহলে 5 বছর, মিনিমাম 5 বছর যদি প্র্যাকটিসিং যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে, তবেই সেই লার্নেড ফ্রেন্ডটা কিন্তু পাবলিক প্রসিকিউটর এই পোস্টের জন্য সে আবেদন করতে পারে। 5 বছর এক্সপিরিয়েন্স থাকে মানে এটা প্রিজিউম করা যেতে পারে যে তার লয়ের ডিগ্রি রয়েছে, এবং লয়ের শুধু ডিগ্রি থাকলে হবে না, 5 বছরের তার স্ট্যান্ডিং অ্যাডভোকেট হিসেবে তার বারে কিন্তু প্র্যাকটিস করার কিন্তু তার এক্সপিরিয়েন্স থাকতে হবে, তবেই সে পাবলিক প্রসিকিউটরের জন্য আবেদন করতে পারবে। কিন্তু সব থেকে ইন্টারেস্টিং যারা আমার ফ্রেশার্স ভাই বোন রয়েছে তাদের জন্য স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টরের জন্য কিন্তু কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। যারা শুধুমাত্র ল পাস করেছে, এআইবি পরীক্ষা দিয়েছে, যারা কোনো একটা বারের মেম্বারশিপ নিয়েছে কিংবা নেয়নি, তারা কিন্তু এই পরীক্ষাটার জন্য এলিজেবল হয়ে যাবে। তো এখানে রিকোয়ারমেন্ট কি দিয়েছে আমি একটু এটাকে বোঝানোর চেষ্টা করব, এটা খুবই ইন্টারেস্টিং। এখানে বলেছে গ্র্যাজুয়েশন। তাহলে এই পোস্টের জন্য যে কোনো গ্র্যাজুয়েট ভাই বোন, সে এলএলবি হোক কিংবা এলএলবি না হোক, সেও কিন্তু পাস করতে পারবে। আর যে সমস্ত ভাই বোন বিএ এলএলবি, তার মানে ইন্টিগ্রেটিভ যে আমাদের বিএলএলবি যে কোর্স আছে, এই বিএটা কিন্তু বিএ প্লাস এলএলবি, বিএলএলবি যেটা ইন্টিগ্রেটেড 5 ইয়ার্স কোর্স, এটা কিন্তু গ্র্যাজুয়েশন কোর্স। তাহলে যদি কোনো গ্র্যাজুয়েট মানে একজন বিএলএলবি পাস করা ক্যান্ডিডেট কিন্তু গ্র্যাজুয়েট, সে কিন্তু এই পোস্টের জন্য কিন্তু এলিজেবল। প্লাস এই গ্র্যাজুয়েশনের সাথে আর কিছু জিনিস চেয়েছে, বলছে এনি ওয়ান অফ দ্য ফলোয়িং কোয়ালিফিকেশনস। এই নিচে যে কটা কোয়ালিফিকেশনের কথা বলেছে, এই কোয়ালিফিকেশনগুলোর মধ্যে থেকে তাহলে গ্র্যাজুয়েশন চেয়েছে, তার সাথে সাথে চেয়েছে প্লাস এনি ওয়ান অফ দ্য ফলোয়িং কোয়ালিফিকেশনস। তাহলে এখানে যে কটা কোয়ালিফিকেশনের কথা বলা আছে, এর মধ্যে থেকে যে কোনো একটা যদি থেকে থাকে এই গ্র্যাজুয়েশনের সাথে, তাহলে সেই ক্যান্ডিডেটটা এলিজেবল হবে পরীক্ষায় ফর্ম ফিল আপ করার জন্য। তাহলে আমরা দেখতে পেলাম গ্র্যাজুয়েশন, এটা যে কোনো গ্র্যাজুয়েশন ডিগ্রি হতে পারে, সেটা বিএ এলএলবি 5 ইয়ার্স কোর্সই হোক না কেন, বা অন্য কোনো স্ট্রিম থেকে সে গ্র্যাজুয়েট হলো, এই পরীক্ষার জন্য এলিজেবল হবে যদি এই নিম্নলিখিত কোয়ালিফিকেশনসগুলো যদি একটি তার থেকে থাকে। কি কি কোয়ালিফিকেশনস? যদি কারোর ডিপ্লোমা ইন লেবার আর সোশ্যাল ওয়েলফেয়ার, তাহলে সোশ্যাল ওয়েলফেয়ার বা লেবার ওয়েলফেয়ারের উপরে যদি কারোর ডিপ্লোমা থাকে,
তাহলে সে এলিজেবল হবে। তাহলে গ্র্যাজুয়েশনের সাথে একটা ডিপ্লোমা থাকলেও কিন্তু সে এই পরীক্ষার জন্য এলিজেবল হবে। 2 নম্বর ডিপ্লোমা ইন লেবার ল। অনেক আমাদের ভাই বোনদের দেখেছি বা লার্নেড ফ্রেন্ডদের দেখেছি যে ওরা লেবার ল এর উপরে ডিপ্লোমা কোর্স করে থাকে। যদি কারোর গ্র্যাজুয়েশনের সাথে ডিপ্লোমা কোর্স থেকে থাকে লেবার লয়ে, তারা কিন্তু এই পরীক্ষার জন্য এলিজেবল হবে। এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট পয়েন্ট নাম্বার 3 তে যেটা সিএ দেওয়া রয়েছে যে এলএলবি উইথ পেপারস ইন লেবার ল, দ্যাট পয়েন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা যারা লয়ের স্টুডেন্ট ছিলাম বা যারা ল পড়েছি আমরা প্রত্যেকেই জানি যে আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি হোক, বর্ধমান ইউনিভার্সিটি হোক, বিদ্যাসাগর ইউনিভার্সিটি হোক, কাজী নজরুল ইউনিভার্সিটি হোক বা যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটিজ, তাদের কিন্তু সিলেবাসের মধ্যে লেবার ল ইনক্লুডেড রয়েছে। তাহলে গ্র্যাজুয়েশনের সাথে আমাদের চেয়েছে কি এলএলবি উইথ পেপারস ইন লেবার ল। তাহলে লেবার ল পেপারটা যদি কারোর এলএলবি কোর্সের মধ্যে থেকে থাকে তাহলে সে এলিজিবল হয়ে যাবে এই পরীক্ষাটা দেওয়ার জন্য। তার মানে যে সমস্ত স্টুডেন্টরা বর্ধমান ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটি থেকে এলএলবি কোর্স করছে, 3 ইয়ার্স এলএলবি কোর্স যারা করছে, তাদের করতে গেলে প্রথমে তাদেরকে কি করতে হবে? তাদেরকে প্রথমে গ্র্যাজুয়েট হতে হবে। তাহলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে বা গ্র্যাজুয়েট হওয়ার পরে 3 ইয়ার্স এলএলবি কোর্সটা করা যায়। তাহলে যে কিনা গ্র্যাজুয়েশনের পর 3 বছরের এলএলবি করছে, তার মানে সে গ্র্যাজুয়েশনের যে এলিজিবিলিটি সেটা সে ফুলফিল করলো। আর যখন এলএলবি কোর্স করছে তখন সে লেবার ল সহ তখন সে কি করেছে? এলএলবি কোর্স করেছে। তার মানে সে এই স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর পরীক্ষার জন্য এলিজিবল হচ্ছে। কোনো এক্সপিরিয়েন্সের কথা কোনো জায়গাতেই বলা নেই। তার মানে একটা ফ্রেশার্স, একটা লার্নেড ফ্রেন্ড, সেও কিন্তু এই পরীক্ষা দিতে পারবে। তার মানে যারা এলএলবি 3 ইয়ার্স কোর্স করেছে তারা গ্র্যাজুয়েট তো আগেই হয়েছিল, এই গ্র্যাজুয়েশন হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া সেটা ফুলফিল করেছে, এবং এলএলবি যদি লেবার লয়ের পেপার সহ পাস করে থাকে তাহলে এই পরীক্ষার জন্য এলিজিবল হবে। কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, ফ্রেশার্স ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। আর যারা 5 ইয়ার্স বিএলএলবি করেছে, 5 ইয়ার্স বিএলএলবি এটা ইন্টিগ্রেটেড একটা গ্র্যাজুয়েট কোর্স, আর আমরা সেই কোর্সের মধ্যে কিন্তু লেবার ল পড়েছি, তারাও কিন্তু এই পরীক্ষার জন্য কিন্তু এখানে এলিজিবল রয়েছে। এছাড়াও যারা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করেছে পার্সোনাল ম্যানেজমেন্টে, এমবিএ যারা করেছে, যারা পার্সোনাল ম্যানেজমেন্ট ডিগ্রি নিয়ে, এছাড়া যারা এমবিএ এইচআর অ্যাওয়ার্ডেড বাই ইনস্টিটিউশন রেকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা যারা করেছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে, এরকম আরও যেগুলো রয়েছে এগুলো আমাদের লয়ের যারা স্টুডেন্ট তাদের প্রযোজ্য নয়। আমাদের জন্য প্রথম যে 3টে এক্সট্রা ক্রাইটেরিয়ার মধ্যে যে কোনো একটা চেয়েছে, আমরা সেটা দেখানোর চেষ্টা করলাম যে একটা ফ্রেশার্স কিভাবে আবেদন করতে পারবে এই পরীক্ষার জন্য। তাহলে স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টরের যে পরীক্ষাটা হবে এই পরীক্ষার জন্য কিন্তু একটা ফ্রেশার্স এলএলবি, যে সমস্ত ভাই বোন পরীক্ষার জন্য চিন্তা ভাবনা করছো, যারা কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, যারা তাদের নিজের ফিউচারটাকে সিকিউর করতে পারছো, তাদের কাছে একটা গোল্ডেন অপরচুনিটি ইন্ডিয়ান রেলওয়েতে জব করার জন্য। এখন হাতে অনেকটাই সময় রয়েছে, একটু যদি ভালো করে স্টাডি করা যায় তাহলে কিন্তু একটা পোস্ট নিজের জন্য সিকিউর করা যেতে পারে নিজের হার্ডওয়ার্কের মাধ্যমে। তো সেখানে আমরা দেখতে পেলাম যে গ্র্যাজুয়েট এবং এলএলবি বা আমাদের এলএলবি কোর্সে যদি লেবার ল যদি আমাদের থেকে থাকে তাহলে আমাদের এই পরীক্ষার জন্য এলিজিবল, কোনো এক্সপিরিয়েন্সের কিন্তু প্রয়োজন নেই। তার মানে ফ্রেশার্স এখান থেকে পরীক্ষা দিতে পারবে। এবার আমি চলে যাব ডিটেলস সিলেবাসের দিকে। যে সমস্ত লার্নেড ফ্রেন্ডস চিফ ল অ্যাসিস্ট্যান্ট পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করবে, সে প্রফেশনাল এবিলিটির জন্য যে 50 নম্বর পরীক্ষায় থাকবে, সেই 50 নম্বরের মধ্যে ডিটেলসে কোন সাবজেক্টে কতগুলো নাম্বার থাকবে, কোন সাবজেক্টে কত মার্কসের প্রশ্ন আসবে, এবং ডিটেলস টপিক কি কি রয়েছে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে আমি দেখানোর চেষ্টা করছি। প্রথমে থাকবে ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রিয়াম্বল, স্যালিয়েন্ট ফিচার্স, ফান্ডামেন্টাল রাইটস, ডিউটিস, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ইউনিয়ন লেজিসলেচার, এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি। এই পার্ট থেকে 3 থেকে 5টা কোশ্চেন আসবে। ইন্ডিয়ান কনস্টিটিউশন খুব ভাইটাল, 3 থেকে 5টা কোশ্চেন ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে আসবে। অ্যাডমিনিস্ট্রেটিভ ল এর মধ্যে আছে নেচার এন্ড স্কোপ অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ল, লেজিসলেটিভ পাওয়ার অফ অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়াল পাওয়ার অফ অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়াল কন্ট্রোল অফ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশনস, কর্পোরেশনস আর পাবলিক আন্ডারটেকিংস। এখান থেকে 2 থেকে 3টে কোশ্চেন আসবে অ্যাডমিনিস্ট্রেটিভ ল। এবার দেখো জুরিসপ্রুডেন্স থেকে নেচার এন্ড কনসেপ্ট, স্কুলস অফ জুরিসপ্রুডেন্স, সোর্সেস অফ ল, লিগাল কনসেপ্ট, লিগাল পারসনস। এখান থেকে 3 থেকে 4টে কোশ্চেন আসবে। এবার দেখো ল অফ টর্টের জেনারেল যে কনসেপ্ট সেখান থেকে 2 থেকে 3টে কোশ্চেন আসবে। হিন্দু ল যেটা ফ্যামিলি ল 1 যেটা থেকে থাকে, সোর্সেস, ম্যারেজ, ডাইভোর্স, মেইনটেনেন্স, অ্যাডপশন, গিফট, সাকসেশন, এখান থেকে 3 থেকে 4টে কোশ্চেন আসবে।
এবার দেখবো কোড অফ সিভিল প্রসিডিওর বা সিপিসি থেকে তার যে জেনারেল প্রভিশনস রয়েছে সুট এক্সিকিউশনস অ্যাপিলস রেফারেন্স রিভিউ অ্যান্ড রিভিশনস রিটেন স্টেটমেন্ট সেট আপ অ্যান্ড কাউন্টার ক্লেমস এক্সামিনেশন ডিসকভারি অ্যাডমিশনস অ্যান্ড ডকুমেন্ট ল এই যা কিছু দেখাচ্ছি সব কিন্তু আরআরবির ওয়েবসাইট থেকে কিন্তু নিয়ে আমরা দেখাচ্ছি আমরা সেটাও কিন্তু দেখিয়ে দেবো যে কোথা থেকে এটাকে আমরা নিয়েছি বা তার সোর্সটা কি রয়েছে সিপিসি থেকে টোটাল 5 থেকে 7টা কোশ্চেন্স কিন্তু আসবে এবার আমরা দেখানোর চেষ্টা করব ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বা সিআরপিসি যেটা আগে ছিল তার ভেরিয়াস সেকশনস থাকবে এখান থেকে 2 থেকে 3টে কোশ্চেন্স আসবে এবারে দেখবো ভারতীয় ন্যায় সংহিতা বা আমাদের আইপিসি যেটা ছিল আগে সেখান থেকে কি কি থাকবে জেনারেল যে প্রভিশনস ছিল পানিশমেন্ট অ্যাবেটমেন্ট ক্রিমিনাল কনস্পিরেসি অফেন্সেস এগেইনস্ট দ্য স্টেট কন্টেম্পট অফ লফুল অথরিটি অফ পাবলিক সার্ভেন্ট ফলস এভিডেন্স অফেন্সেস এফেক্টিং দ্য হিউম্যান বডি অ্যান্ড প্রপার্টি এখান থেকে 2 থেকে 3টে কোশ্চেন্স থাকবে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম এভিডেন্স অ্যাক্ট থেকে কোন কোন কোশ্চেন্স থাকবে রেলিভেন্সি অফ ফ্যাক্টস হুইচ নিড নট বি প্রুভড ওরাল এভিডেন্স ডকুমেন্টারি এভিডেন্স বার্ডেন অফ প্রুফ স্টপেল এক্সামিনেশন অফ witnesses and of the improper admissions and rejections of evidence total ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম থেকে 2 থেকে 3টে কোশ্চেন্স থাকবে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট যেটা ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের থেকে থাকে এগ্রিমেন্ট কন্ট্রাক্ট প্রপোজাল অ্যাকসেপ্টেন্স কনসিডারেশন ক্যাপাসিটি অফ কন্ট্রাক্ট ফ্যাক্টরস vitiating consent legality of object performance of contract breach of contract indemnity guarantee bailment এখান থেকে টোটাল 2 থেকে 3টে কোশ্চেন আসবে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 থেকে লিমিটেশন অ্যাক্ট 1963 থেকে 2 থেকে 3টে কোশ্চেন আসবে যেখানে প্রিলিমিনারি and limitations of suits appeals and applications period of limitations acquisition of ownership by possessions and miscellaneous এখান থেকে 2 থেকে 3টে কোশ্চেন আসবে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1963 থেকে স্পেসিফিক রিলিফ এন্ড প্রিভেন্টিভ রিলিফ থেকে 1 থেকে 2টো কোশ্চেন আসবে এছাড়া ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট 1932 এখানে যেটা আমাদের সেকেন্ড সেমিস্টারের সিলেবাসে থেকে থাকে ক্যালকাটা ইউনিভার্সিটির নেচার অফ পার্টনারশিপ অ্যান্ড রিলেশনস অফ পার্টনার্স টু ওয়ান অ্যানাদার রিলেশনস অফ পার্টিস টু থার্ড পারসনস ইনকামিং অ্যান্ড আউটগোয়িং পার্টনার্স ডিসলিউশন অফ ফার্ম রেজিস্ট্রেশন অফ ফার্ম এখান থেকে 2 থেকে 3টে কোশ্চেন আসবে এবার আমরা আরবিট্রেশন এন্ড কনসিলিয়েশন অ্যাক্ট 1996 থেকে আরবিট্রেশন এবং কনসিলিয়েশন থেকে 2 থেকে 3টে কোশ্চেন আসবে কনজিউমার প্রোটেকশন এন্ড জেনারেল যে প্রভিশনস 1 থেকে 2টো কোশ্চেন আসবে প্রোটেকশন অফ হিউম্যান রাইটস জেনারেল প্রভিশনস 1 থেকে 2টো কোশ্চেন আসবে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 থেকে যেটা আসবে যেটা 5th সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেবাসে আছে জেনারেল এবং জেনারেল যে সমস্ত প্রভিশনস গুলো রয়েছে ট্রান্সফার অফ প্রপার্টি বাই দ্য অ্যাক্ট অফ দ্য পার্টিজ সেলস অফ ইমুভেবল প্রপার্টি মর্টগেজেস অফ ইমুভেবল প্রপার্টি চার্জেস লিজ অফ ইমুভেবল প্রপার্টি এক্সচেঞ্জেস গিফট এখান থেকে 2 থেকে 3টে কোশ্চেন আসবে এছাড়া রাইট টু ইনফরমেশন অ্যাক্ট আছে কোম্পানি অ্যাক্ট আছে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট থেকে 1 থেকে 2টো কোশ্চেন আসবে অব্লিগেশনস অফ দ্য পাবলিক অথরিটিজ সেন্ট্রাল অ্যান্ড স্টেট ইনফরমেশন কমিশনস অ্যাপিল অ্যান্ড পেনাল্টিজ এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে কোম্পানি অ্যাক্ট থেকে 2 থেকে 3টে কোশ্চেন আসবে লেবার ল ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্ট ট্রেড ইউনিয়ন অ্যাক্ট এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স অ্যাক্ট এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অ্যাক্ট ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট মিনিমাম ওয়েজেস অ্যাক্ট ফ্যাক্টরিজ অ্যাক্ট পেমেন্ট অফ ওয়েজেস অ্যাক্ট 1936 এখান থেকে 3 থেকে 5টা কোশ্চেন আসবে টোটাল 50টা কোশ্চেন আসবে কোন সাবজেক্ট থেকে এবং তার কোন এরিয়া বা টপিক থেকে কতগুলো করে কোশ্চেন আসবে সেটাও কিন্তু দেখানোর চেষ্টা করলাম যাতে করে লার্নেড অ্যাডভোকেট যারা প্রিপারেশন নেবে তাদের একটু হেল্প হয় যদি তাদের এই সিলেবাসটা প্রয়োজন হয় আরআরবি ওয়েবসাইট থেকে তারা নিয়ে নিতে পারবে বা আমাদেরকে যদি মেসেজ করে আমরাও তাদেরকে দিয়ে দিতে পারবো কোনো সমস্যা নেই আমরা তাদেরকে হেল্প করার চেষ্টা করব এবার আমরা দেখানোর চেষ্টা করব প্রফেশনাল অ্যাবিলিটি এই পার্ট থেকে পাবলিক প্রসিকিউটরের পরীক্ষার জন্য কোন চ্যাপ্টার থেকে বা কোন সাবজেক্ট থেকে কতগুলো করে প্রশ্ন আসবে লিগ্যাল কনসেপ্ট থেকে 3 থেকে 4টে কোশ্চেন আসবে ডিটেলসে দেখানোর চেষ্টা করছি না কারণ তোমাদের যদি সিলেবাসটা প্রয়োজন হয় আমাদেরকে বললে আমরা দিয়ে দেবো বা আরআরবির ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যাবে কারণ তাহলে আমাদের ভিডিও ডিউরেশনটা অনেকটা বেশি হবে অনেকটা বিরক্ত বোধ করতে পারে তাই আমরা এটাকে স্কিপ করার চেষ্টা করছি লিগ্যাল কনসেপ্ট থেকে 3 থেকে 4টে কোশ্চেন আসবে ক্রিমিনোলজি অ্যান্ড পেনোলজি থেকে 3 থেকে 4টে কোশ্চেন আসবে জেনারেল প্রিন্সিপাল অফ ক্রাইম 3 থেকে 4টে কোশ্চেন আসবে জেনারেল এক্সেপশন আন্ডার ভারতীয় ন্যায় সংহিতা এখান থেকে 5 থেকে 7টা কোশ্চেন আসবে অফেন্সেস এগেইন হিউম্যান বডি এখান থেকে 3 থেকে 4টে কোশ্চেন আসবে অফেন্সেস এগেইন প্রপার্টি এন্ড আদার অফেন্সেস 5 থেকে 7টা কোশ্চেন আসবে ক্রিমিনাল জাস্টিস অ্যাডমিনিস্ট্রেশন 5 থেকে 7টা কোশ্চেন আসবে এছাড়া রয়েছে প্রিন্সিপালস অফ এভিডেন্স এখান থেকে 5 থেকে 7টা কোশ্চেন আসবে প্রিন্সিপাল অফ এভিডেন্স এখান থেকে 5 থেকে 7টা কোশ্চেন আসবে কনস্টিটিউশনাল রাইটস অফ দ্য অ্যাকিউজড এন্ড দ্য অ্যারেস্টেড পারসন 5 থেকে 7টা কোশ্চেন আসবে এছাড়া আছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এখান থেকে 5 থেকে 7টা কোশ্চেন আসবে রেলওয়ে প্রোটেকশন ফোর্স অ্যাক্ট রেলওয়ে অ্যাক্ট রেলওয়ে প্রপার্টি আনলফুল পজেশনস অ্যাক্ট এখান থেকে 5 থেকে 7টা কোশ্চেন আসবে এই টোটাল 50টা কোশ্চেন আসবে এই সাবজেক্ট থেকে পাবলিক প্রসিকিউটরের যে পরীক্ষা সেটার জন্য এবার আমরা দেখার চেষ্টা করব যে স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টরের জন্য
যে প্রফেশনাল অ্যাবিলিটি যে টপিকটা আছে সেখান থেকে কোন সাবজেক্ট থেকে কত মার্কসের আসবে, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস এখান থেকে 9 থেকে 11টা কোশ্চেন্স আসবে, সোশ্যাল সিকিউরিটি লেজিসলেশন যেটা আছে যার মধ্যে ওয়ার্কম্যানস কম্পেনসেশন অ্যাক্ট, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অ্যাক্ট, এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স অ্যাক্ট, ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট, এখান থেকে 5 থেকে 11টা কোশ্চেন্স আসবে। খুবই পাতলা ছোট ছোট কিছু বেয়ার অ্যাক্ট থেকে ওই প্রভিশনসগুলো পড়লেই হয়ে যাবে। ল রিলেটিং টু ওয়েজেস এখান থেকে 9 থেকে 11টা কোশ্চেন্স আসবে। লেজিসলেশন এফেক্টিং কন্ডিশনস অফ ওয়ার্ক এখান থেকে 7 থেকে 10টা কোশ্চেন্স আসবে। বেসিক কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশনস এখান থেকে 3 থেকে 5টা কোশ্চেন্স আসবে। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট থেকে 2 থেকে 4টে কোশ্চেন্স আসবে। আর নিউ পেনশন স্কিম এখান থেকে 1 থেকে 3টে কোশ্চেন্স আসবে। তাহলে প্রফেশনাল অ্যাবিলিটি যে 50 নম্বরের যে পরীক্ষায় প্রশ্ন আসবে 3টে লিগ্যাল পোস্টের জন্য আমি পুরো ডিটেল সিলেবাসটাকে দেখিয়ে দিলাম যে কোন সাবজেক্ট থেকে কত মার্কসের প্রশ্ন আসবে। এবার আমি দেখানোর চেষ্টা করব জেনারেল অ্যাওয়ারনেসের যে পার্টটা আছে যেখানে 15 নাম্বার আসবে, সেই জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোন কোন টপিক থেকে কত মার্কস আসবে সে তো আমি আগেই বলে দিয়েছি, এবং সেই ডিটেলস টপিকটা বলার চেষ্টা করছি যে জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কি কি আছে। জেনারেল নলেজ, জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে নলেজ অফ কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্ডিয়ান জিওগ্রাফি, কালচার অ্যান্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া, ইনক্লুডিং ফ্রিডম মুভমেন্ট, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন, ইন্ডিয়ান ইকোনমি, এনভায়রনমেন্টাল ইস্যুস কনসার্নিং ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, স্পোর্টস, এছাড়া রয়েছে জেনারেল সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট। এই যে পোর্শনসটা বললাম এটা আসবে জেনারেল অ্যাওয়ারনেস থেকে, এখান থেকে টোটাল 15টা কোশ্চেন্স আসবে। এবার আমি দেখানোর চেষ্টা করব জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং যেখানে আছে সেখান থেকে কি কি আসবে। অ্যানালজিস, অ্যালফাবেটিক্যাল অ্যান্ড নাম্বার সিরিজেস, কোডিং ডিকোডিং, ম্যাথামেটিক্যাল যে সমস্ত অপারেশন সেগুলো আসবে, রিলেশনশিপ আসবে, সিলোজিজম আসবে, এছাড়া আসবে জাম্পলিং, ভেন ডায়াগ্রাম, ডাটা ইন্টারপ্রিটেশন অ্যান্ড সাফিসিয়েন্সি, কনক্লুশনস অ্যান্ড ডিসিশন মেকিং, similarities and deficiencies, analytical reasoning, classifications, directions, statement, arguments and assumptions, etc. এই পার্ট থেকে আসবে। আমাদের দেখতে পেলাম যে জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিং থেকে কি কি আসবে। এবার ম্যাথামেটিক্স থেকে কি কি আসবে, নাম্বার সিস্টেম, বডমাস, ডেসিমেলস, ফ্র্যাকশনস, LCM and HCF, ratio proportions, percentage, mensurations, time and work, time and distance, simple and compound interest, profit loss, algebra, geometry, trigonometry, elementary statistics, square roots, age calculations যেগুলো আছে, ক্যালেন্ডার্স, ক্লক, পাইপস, এই যে পোর্শনসগুলো আছে এইগুলো থেকে ম্যাথামেটিক্স থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। জেনারেল সায়েন্স থেকে কি কি আসবে, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড লাইফ সায়েন্স, সেটা CBSE বোর্ডের যে 10th স্ট্যান্ডার্ডের যে সিলেবাস সেখান থেকে কিন্তু এই ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড লাইফ সায়েন্স এই পোর্শনসটা কিন্তু আসবে। তাহলে আমরা আজকের ভিডিওতে পুরো ডিটেলসটা দেখানোর চেষ্টা করলাম যে কোন পোস্টের জন্য কতগুলো ভ্যাকেন্সি, কোন কোন RRBতে রয়েছে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কী রয়েছে, কত টাকা দিয়ে ফর্ম ফিল আপ করা যায়, টপিক ওয়াইজ পুরো কোন সিলেবাস কী রয়েছে সেটা দেখালাম। এটা ছাড়াও আরও কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনস রয়েছে যে ইনস্ট্রাকশনগুলো কিন্তু স্টুডেন্টরা কিন্তু নিজেদের যে RRB ওয়েবসাইট থেকে কিন্তু দেখলেই দেখতে পাবে। কিন্তু বেসিক কিছু ইনফরমেশন আমি জানিয়ে রাখছি, একটি স্টুডেন্ট একটি RRB ছাড়া অন্য কোনো RRBতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, মানে একই সঙ্গে 2-3টে RRBতে অ্যাপ্লাই করা যায় না। যদি কেউ কলকাতা RRB থেকে অ্যাপ্লাই করে তাকে কলকাতা RRB থেকে অ্যাপ্লাই করতে হবে, যদি কেউ মুম্বাই থেকে অ্যাপ্লাই করে সে শুধু মুম্বাই থেকে অ্যাপ্লাই করতে পারবে। তো আমার সাজেশন থাকবে কলকাতা RRB থেকে অনেক ভ্যাকেন্সি রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের লার্নেড অ্যাডভোকেটস ফ্রেন্ড যারা রয়েছে তারা চাইলে কলকাতা RRB থেকে অ্যাপ্লাই করতে পারে। তারা দেরি কেন, তাড়াতাড়ি অ্যাপ্লাই করা যাক। আর হ্যাঁ, আমি দেখানোর চেষ্টা করব যে আমরা কোথা থেকে এই সমস্ত ডিটেলসগুলোকে কালেক্ট করেছি। আমরা এই সমস্ত ডিটেলসগুলোকে কালেক্ট করেছি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, এখানে টোটাল 109 পাতার কিন্তু একটা ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে যেটা আপনারা RRB কলকাতার ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। এই 109 পাতার যে টোটাল যে অ্যাডভার্টাইজমেন্ট সেখান থেকে শুধুমাত্র ইম্পর্টেন্ট যেটুকু আমাদের লার্নেড অ্যাডভোকেটের কাজে লাগবে ওই 3টে লিগাল পোস্টের জন্য আমরা সেটাকে এক কাছে করে কিন্তু এখানে দেখানোর চেষ্টা করেছি। এখান থেকে আপনারা ডিটেলস সিলেবাস সহ আরও ডিটেলস ইনফরমেশনস পেয়ে যাবেন কীভাবে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই যে করতে হবে সেখানে প্রথমে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, তার ডিটেলস প্রসিডিওর কী রয়েছে, আপনাদের যে সিগনেচার এবং ফটো সেখানে আপলোড করতে হবে, তার কত সাইজ লাগবে সেগুলো কিন্তু ইনস্ট্রাকশনের মধ্যে দেওয়া রয়েছে এই নোটিফিকেশনের, আপনারা সেখান থেকে দেখতে পাবেন। আর একটা যে পরীক্ষার ব্যাপারে যে আমি ইনফরমেশান জানালাম যে
অক্টোবর থেকে ডিসেম্বরে হতে পারে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ের যে অ্যানুয়াল যে ক্যালেন্ডার রয়েছে সেই ক্যালেন্ডারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লেভেল 1 মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরির পরীক্ষার যে পিরিয়ড অক্টোবর থেকে ডিসেম্বর। তো যেটুকু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি এটা অথেন্টিক ইনফরমেশন আরআরবি কলকাতার যে ওয়েবসাইট সেখান থেকে কালেক্ট করে সেই ডিটেল সিলেবাস থেকে শুধুমাত্র লার্নেড অ্যাডভোকেট ফ্রেন্ডদের যতটুকু লাগবে আমি ততটুকুই তুলে ধরার চেষ্টা করলাম। তো এই ভিডিওটা থেকে যদি আপনাদের ভালো লেগে থাকে পরবর্তীতে আমি এর পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করব প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন্সগুলো এসেছিল সেই কোশ্চেন্সগুলো এবং তাদের অ্যান্সার কি রয়েছে সেগুলো কিন্তু আমি এখানে দেখানোর চেষ্টা করব এবং টাইম টু টাইম যে সমস্ত আপডেটগুলো আসবে সেগুলো কিন্তু আমাদের কিন্তু এই ইউটিউব চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন। তো আমাদের ইউটিউব চ্যানেলটাকে ফলো করতে থাকুন যদি ফার্দার কোনো আপডেটস পেতে চান, আর এছাড়া ওয়েবসাইটগুলোকে চেক করতে থাকবেন। আজকের ভিডিওটা এখান পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে ভালো করে পরীক্ষা দিন। আমার তরফ থেকে আগাম সবাইকে শুভেচ্ছা থাকলো। থ্যাংক ইউ।